সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে রাতভর যৌথ অভিযান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। প্লট নিতে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক, রেহানা সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য। পানি বাড়ছে পদ্মায়, মুন্সিগঞ্জে হঠাৎ নদী ভাঙনে হুমকিতে স্থাপনা, জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার রাত 12টার পর শুরু হয় অভিযান। রাস্তায় আটকে দেওয়া হয় পাথর বোঝাই ট্রাক। অভিযানে ধলাই নদের তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় 12,000 ঘনফুট পাথর। পরে সেগুলো ফেলে দেওয়া হয় নদীতে। চুরি হওয়া সব পাথর ফেরত না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সাথে জড়িতদের শনাক্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ যেন চোর পালানোর পর বুদ্ধি বাড়ার গল্প। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের পর ঘটনাস্থলে হাজির দুর্নীতি দমন কমিশন দুদক। তোড়জোড় দেখালো তদন্ত কমিটি। আপাতত পাথর লুট বন্ধ থাকলেও প্রশাসনের গাফিলতি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। সিলেট প্রতিনিধি আজহার শিমুলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নীল মাহবুব। ক্যামেরা ছিলেন মমিনুল হক আফান। প্রকৃতির সৌন্দর্য যে লুট হতে পারে ভোলাগঞ্জ সেই সমসাময়িক উদাহরণ। এখানে চারপাশে কালো পাথর আছে, তবে এই জায়গাটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে বড় একটি সাদা পাথর ছিল, যেটি আসলে এই মুহূর্তে নেই। তার মানে লুট হয়ে গেছে। যেখানে বিবেকের দংশন নয়, ছিল লোভের বিস্ফোরণ। আর তাতেই হরিলুট ধলাই নদীর তীরে হাজার বছরের গল্প বয়ে আনা সাদা পাথর। ওয়ার্ল্ড ওয়াইড এটা সুনাম রয়েছে, তোমরা এটা কেন ধ্বংস করতেছো বা কেন লুটপাটটা করতেছো? ও তারা উত্তরে বলে যে আমাদের পেটে খাবার গেলেই হইল, আমাদের টাকা দরকার। চাইলে তো আপনিও এই সাদা পাথর লুট করতে পারতেন। সুযোগ ছিল, যখন সবাই লুটপাটে মেতেছিল তখন আমিও চাইলে পারতাম, তবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি, আমার বিবেক বাধা দিয়েছে। ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকার পরিধি 15 একর, যার প্রায় 80% এখন ধুধু বালুচর। স্থানীয়দের ভাষায় এখানে যা হয়েছে তা সর্বদলীয় লুট ছাড়া আর কিছুই নয়। সাথে ছিল প্রশাসনের দায়ও। 5ই আগস্টের পর থেকেই কিন্তু প্রশাসনের তেমন সোচ্চারতা কম থাকার কারণে নৌকা নিয়ে আইসা কিন্তু পাথরগুলা যে যেমনভাবে পারছে সেমনভাবে নিতেছে। আগের তুলনায় যদি বলি যে পাথর সংখ্যা অনেক কম, এই পাশটায় যদি লক্ষ্য করেন পাথর নাই। আপাতত সাদা পাথর আর পাথর খেকোদের দেখা মিলল লুটের পর অভিযানের তোড়জোড়, তদন্ত কমিটি আর রিপোর্ট দাখিলের আশ্বাস, যেখানে জোরালো প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের গাফিলতির কথাও। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। কথা হলো স্থানীয় মানুষদের সাথেও। সাদা পাথরের সৌন্দর্যই ছিল যাদের জীবিকার প্রেক্ষাপট। বলছেন কমেছে পর্যটকের সংখ্যা। সরকার দায়িত্ব না নিলে দায় মেনে ভবিষ্যতে পাথরই বাঁধতে হবে ক্ষুধার্ত পেটে। এই যে দেখেন না, আমাদের চেয়ারে সবাই চেয়ার খালি, কিন্তু সাদা পাথর লুট করার কারণে পর্যটন কম আসতেছে, বুঝছেন। এই যে দেখেন না, কালো কালো পাথর হয়ে গেছে, বুঝছেন, পিছন সাহা শেষ। যদিও তাদের প্রত্যাশা আবার কয়েকটা ঢল নামলে ভরাট হয়ে যাবে ধলাই নদীর তীরের সৌন্দর্য। তবে খালি হলো যতটুকু, তাতে কতটা টনক নড়বে প্রশাসনের। নীল মাহবুব, চ্যানেল 24, ভোলাগঞ্জ, সিলেট। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করছে তার সরকার। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন সম্রাট হোসেন। ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। Young minds
মালয়েশিয়া সফরের শেষ দিন ক্যাবাসাং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners. দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে জনগণের অংশীদারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. মালয়েশিয়ায় 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, আর এই বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। এতে করে প্রথমবারের মতো পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, সেলেঙ্গার, মালয়েশিয়া। এদিকে 3 দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাত 9:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় বিমান বাংলাদেশের ফ্লাইটে কুয়ালালামপুর ছাড়েন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া দেখা করেন। 11 আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছান প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন দিতে চায় সরকার। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সচেষ্ট থাকবে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে, পরিবর্তন করতে হবে সংস্কৃতির। অর্থ উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন আসছে না সেটি খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। কালো টাকা যেটা আমরা কালোটা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। রাজনৈতিক জিনিস আমি সবসময় বলি, অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। তো কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি মনে করে তাদের দল। অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের খবরে বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে টেকসই অর্থনীতি গড়ে তুলবে। ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি
আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে 15 আগস্ট সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। মসজিদ ও দলীয় কার্যালয়ে পালিত হবে এই কর্মসূচি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে শুক্রবার সকাল 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সিনিয়র নেতারা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়িয়ে আরেকটি 111 তৈরি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ ও ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি আহ্বান জানান। বলেন, নির্বাচনের আগে কোনো দল যদি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তবে ভোট কেমন হবে তা বোঝাই যায়। ক্ষমতায় যারা যাবেন তারা সংস্কার করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জানান, জামায়াত ইসলামী নির্বাচনে যাবে, তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার যেসব শর্ত রয়েছে তা দৃশ্যমান হতে হবে। জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। পূর্বাচলে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। পরে রাজুকের আবাসন নীতিমালা না মেনে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়। প্লট দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যে এসব জানান দুদক কর্মকর্তারা। প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়েরা। এ কথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বুধবার ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। প্লট বরাদ্দের জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার উপর টিউলিপ সিদ্দিক চাপ প্রয়োগ করেন বলেও জানান সাক্ষীরা। আদালতকে সাক্ষীরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজুক চেয়ারম্যানকে প্লট বরাদ্দের জন্য নির্দেশ দেওয়া হয়। অবৈধভাবে তার সুবিধা পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে বা নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী তাকে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকার পরেও কোনো আবেদন ছাড়াই শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক প্লট বরাদ্দ নেন বলে জানান সাক্ষীরা। দুদকের আইনজীবীরা বলেন, রাজুকের আবাসন নীতিমালার আইন লঙ্ঘন করেছেন আসামিরা। ওনার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, প্লট এবং জমি থাকা সত্ত্বেও উনি সেগুলো কনসিল করে ওনার হলফনামায় ওটা কনসিল করে তিনি সেই প্লট উনি বরাদ্দ নিয়েছেন। এর আগে সোমবার একই অভিযোগে আলাদা 3টি মামলার সাক্ষ্য নেওয়া হয়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুদকের আবেদনের পর সবার অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। সাবেক 3 গভর্নর হলেন ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। আর সাবেক 6 ডেপুটি গভর্নর হলেন শীতাংশু কুমার সুর চৌধুরী বা SK সুর, মাসুদ বিশ্বাস, SM মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, কাজী সাইদুর রহমান এবং আবু ফারাহ মোহাম্মদ নাসের। এদের মধ্যে সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরী ও BFIU সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে দুদকের মামলায় জেল হাজতে আছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন সাবেক 3 গভর্নর। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোতে বিচার শুরু হবে কিনা জানা যাবে 21 আগস্ট। দুপক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন ঠিক করে দেন। প্রসিকিউশন বলছে, অভিযোগ গঠন করে বিচার শুরু করাই হবে যুক্তিযুক্ত। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যায় একদিনে সাক্ষ্য নেওয়া হয়েছে 3 জনের। হাসিনা কাদেরের সাজা চেয়েছেন সাক্ষীরা।
5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়ায় 6 মরদেহে আগুন দেয়া হয়। 1 মাস পর এই ভিডিও ভাইরাল হলে বিভৎসতা দেখে হতভম্ব হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় অভিযোগ জমা হয় ট্রাইব্যুনালে। আশুলিয়া মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়ার সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম সহ 16 জনের অপরাধের প্রমাণ পায় তদন্ত সংস্থা। বুধবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। গ্রেপ্তার 8 জন সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আসামিরা। বলেন এ হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোয় তাদের দায় নেই। ভিডিও ফুটেজে ক্লিয়ারলি যে থানা থেকে অনেক অফিসার বের হচ্ছে, আমার সাথে যে আমার যে কনস্টেবল তারাও কিন্তু এই মামলার আসামি হয় নাই। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না, তাই আমরা আরাফাত উদ্দিনের পক্ষে আমরা ডিসচার্জ চেয়েছি। এদিকে চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় একদিনে শেখ হাসিনা কাদেরের বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন 3 সাক্ষী। 20 আগস্ট এ মামলায় 7ম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। সরাসরি যারা প্রত্যক্ষ করেছে সাক্ষী, যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিচার বিভাগের আলাদা সচিবালয় হতে এখন বাধা সংবিধানের 116 অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদ থাকবে কিনা এমন প্রশ্নে 2রা সেপ্টেম্বর রায় দেবেন হাইকোর্ট। 116 অনুচ্ছেদ বাতিল হলে সারা দেশের বিচারকদের বদলি পদোন্নতিতে দ্বৈত শাসন বাতিল হয়ে যাবে। বিচার বিভাগের স্বাধীনতার বুলি গেল 54 বছরে সবাই শোনালেও আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় আগ্রহ দেখায়নি কেউই। উল্টো শেখ হাসিনা সরকারের সময় বিচার বিভাগ চলত আনিসুল হকের কথায়। তার কথিত চেম্বার পার্টনার তৌফিকে করিম বিচারকদের বদলি পদোন্নতিতে চালাতেন ছুরি। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়, যার চূড়ান্ত রুল শুনানি শেষে 2 সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন 116 অনুচ্ছেদ বাতিল না হলে বিচার বিভাগ কখনোই স্বাধীন হবে না। এই দেশে গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে, সর্বশেষ 1000 মানুষ এবং 30,000 যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মাহুতি দিয়েছে, তাদের সামনে আগামী 2রা সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাদের এই স্যাক্রিফাইসের ফলে যদি 2রা সেপ্টেম্বর আমাদের দেশের নিম্ন আদালত পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে, তাহলে এই জাতির জন্য আরেকটি নতুন মাইল ফলক রচিত হবে। এ মামলায় অ্যামিকাস কিউরি হাইকোর্টকে বলেন 116 অনুচ্ছেদ রেখে আলাদা সচিবালয় করলে তা হবে প্রতারণা। তো যেখানে রাষ্ট্রপতির উপর কর্তৃত্ব ন্যস্ত এবং রাষ্ট্রপতি সেই কর্তৃত্ব এক্সিকিউটিভ ব্রাঞ্চের সুপারিশক্রমে পালন করে, প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে, নিয়ন্ত্রণ তো রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের হাতে। কাজে এই সচিবালয় একটা দালান ছাড়া আর কিছু হবে না, এবং 116 অনুচ্ছেদকে যথাযথ জায়গায় না নিয়ে এই সচিবালয় প্রতিষ্ঠা করা এই জন্য আমার কাছে মনে হয়েছে একটা প্রতারণা ছাড়া আর কিছু না। তবে ক্ষমতার ভারসাম্য রক্ষায় 116 অনুচ্ছেদ বহাল চায় রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল জানান আলাদা সচিবালয়ের কাজ শুরু হবে যে কোনো সময়। এখন সুপ্রিম কোর্ট যদি তার উপরে কোনো অবিচার করে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে, তার ভেন্টিলেশনের জায়গা আছে। আইন মন্ত্রণালয় বলতে পারবে যে আমি এই অবিচারের শিকার হচ্ছি, বিষয়টা তখন টেক আপ করে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। একক হাতে কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আমরা যেমন সরকারের হাতে সম্পূর্ণ থাক সেটাও চাই না, সুপ্রিম কোর্টের একক হাতে আসুক সেটাও আমরা চাই না। বিচার বিভাগের আলাদা সচিবালয়ের জন্য সংবিধান সংশোধন করতে কখনোই এগিয়ে আসেনি সংসদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। স্যালাইনের চাহিদা মেটাতে সরকারি পর্যায়ে উৎপাদন শুরু করতে যাচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, যা সরবরাহ করা হবে সরকারি হাসপাতালগুলোতে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন বেসরকারি কোম্পানির চেয়ে কম দামে মিলবে ইডিসিএল এর স্যালাইন। জিনা কবি সূচনা রিপোর্ট। ডেঙ্গুর ভরা মৌসুমে বাড়ে শিরায় দেওয়া স্যালাইনের চাহিদা।
জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসে অন্তত ৮ লাখ ব্যাগ স্যালাইনের প্রয়োজন হয়। এর মধ্যে সাধারণ স্যালাইন ৫ লাখ আর গ্লুকোজ স্যালাইন ৩ লাখ ব্যাগ। এ সময় সরকারি হাসপাতালের জন্য ৬ মাসে প্রায় ৪৮ লাখ ব্যাগ স্যালাইন মজুত রাখতে হয়। গত বছর জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হঠাৎ দেশে স্যালাইন সংকট দেখা দেয়। ওই সময়ে সরকার ২০ লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করে। তাই এ সংকট নিরসনে ইডিসিএলকে স্যালাইন উৎপাদনের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে কোনো সরকারি প্রতিষ্ঠানে শিরায় দেওয়া স্যালাইন উৎপাদন হচ্ছে না। দেশে ৬টি বেসরকারি প্রতিষ্ঠান স্যালাইন উৎপাদন করে। তবে লিব্রা ইনফিউশনস ও স্কার ফার্মাসিউটিক্যালস স্যালাইন উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে। ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, চলতি মাসেই স্যালাইন উৎপাদন শুরু হবে। এই স্যালাইন সরবরাহ করা হবে সরকারি হাসপাতালে। এই সপ্তাহে আমরা প্রোডাকশন শুরু করেছি 10 ml, 250 ml এবং 500 ml। ট্রায়াল অলরেডি শেষ হয়ে গেছে। শুধু ড্রাগসের একটা ভিজিট আছে, তারা ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করলেই আমরা এই মাসের শেষের মধ্যেই আমরা সরকারের সাপ্লাই শুরু করব ইনশাল্লাহ। অন্য বেসরকারি কোম্পানির চেয়ে কম টাকায় মিলবে ইডিসিএলের উৎপাদিত স্যালাইন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সাথে থাকুন।